তো আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 22তম ক্লাস এবং দণ্ডবিধির প্রথম ক্লাস। ইতিমধ্যে আমরা আমাদের যে লিখিত রিভিশন কোর্স বা লিখিত ব্যাচ 2025-এর ফৌজদারি কার্যবিধি ইতিমধ্যে আমরা কি শেষ করে ফেলেছি, এবং আজকে থেকে আমরা আমাদের দেওয়ানি দণ্ডবিধি শেষ শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের একটা সাজেশন দিয়েছিলাম যে দণ্ডবিধিতে দেখেন এই দণ্ডবিধির যে সাজেশন আশা করি আপনাদের সবার কাছে আছে। এখানে সর্বসাকুল্যে শর্ট নোট ধরে মোট প্রশ্ন আছে কয়টা? 22টা। এবং আশা করি এই 22টা প্রশ্ন আমরা তো একবার পড়েছি, আবার যদি পড়েন তাহলে এর বাইরে আসলে আসার তো আর কিছু নাই, আর আসলেও ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন আর কি। আর যারা এতদিন পড়াশোনা করেন নাই বা সময়ের অভাবে করতে পারেন নাই বা অবহেলার কারণে করতে পারেন নাই, তারা এখনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাট এখন থেকে চেষ্টা করেন যে আজকে যদি শূন্য থেকেও শুরু করেন, এখনো সম্ভব। তো আপনি চাপ না নিয়ে আমরা রেগুলার যে পড়াটুকু করি, আপনি প্রতিদিন এটা পড়েন, এতটুকু পড়লেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের 1 নং প্রশ্নটা দেখি, দেখেন। দ্য পেনাল কোড 1860-এর বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়? অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি এবং কোন ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়? তো আপনারা, আমরা একটু শুরু করি এই ক নং প্রশ্নের উত্তর। তো তার আগে একটু বলে নেই সেই চিরাচরিত যে বিষয়টা, সেটা হলো যে যদিও আপনাদের পরীক্ষায় আসবে না, কিন্তু দণ্ডবিধি হলো একটা তত্ত্বগত আইন। কারণ মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। কারণ দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আহ, শাস্তিটা কার্যকর করতে হলে কিভাবে মামলা করতে হবে, কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত অনুসন্ধান হবে, এটা কিন্তু দণ্ডবিধিতে বলে নাই। সো যেহেতু এই মামলা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে, তাই ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। অপরদিকে দণ্ডবিধিতে যেহেতু শুধু শাস্তি সম্পর্কে আলোচনা করছে, তাই দণ্ডবিধি হচ্ছে একটা কি আইন? তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। তো এখন আমরা দেখি যে দণ্ডবিধিতে মানে বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়। ধরেন এই প্রশ্নটাই হুবহু আসলো, এই প্রশ্নটা হুবহু আসলে আমরা যেরকম এখানে অপরাধীদের যে সকল দণ্ডে দণ্ড প্রদান করা যায়, শুরুতেই এই জিনিসটা লিখবেন না, আগে দণ্ডবিধি নিয়ে সাধারণ একটা কি দিবেন, একটু আলোচনা করবেন যে দণ্ডবিধি 1860 সালের আইন, তারপরে এই আইনের এতটি ধারা আছে, এই আইনে শাস্তি সম্পর্কে আলোচনা করছে, তাই এই আইন একটা কি আইন? তত্ত্বগত আইন বা মূল আইন। অপরদিকে অমুক মামলা করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে কি? ফৌজদারি কার্যবিধিতে, তাই ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। তারপরে আপনি মূল প্রশ্নে 1 লাইন যোগ করে দিলেন যে দণ্ডবিধির এত ধারায় যে সকল দণ্ডে দণ্ডিত করা যায় বা দণ্ডের শ্রেণী বিভাগ আলোচনা করছে কত ধারায়? 53 ধারায়। ঠিক আছে। আচ্ছা, আর যদি মনে করেন এটা হলো প্রথম দিকের প্রশ্ন, আর যদি মনে করেন যে শেষের প্রশ্ন বা আপনার হাতে সময় নাই, তাহলে আর এই সকল মানে ভূমিকা দিয়ে কাজ নাই, তাহলে আমি চলে যাব কিসে? মূল জিনিসে। মানে এটা হলো আপনার সময় কেমন আছে সেটার উপর নির্ভর করে যে আমি কি ভূমিকা দিব কি দিব না। তো দেখেন, দণ্ডবিধি 53 ধারায় অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায় তা উল্লেখ করা হয়েছে। 53 ধারায় 5 প্রকার দণ্ড বর্ণনা করা হয়েছে। সুতরাং 53 ধারা অনুযায়ী কোন অপরাধীকে কয় প্রকারের? 5 প্রকার দণ্ডে দণ্ডিত করা যায়। 1 নম্বরে দেখেন মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টি। 2 নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট ফর কি লাইফ। এটাকে আহ আগে বলতো ট্রান্সপোর্টেশন ফর লাইফ, মানে যাবজ্জীবন দ্বীপান্তর। এখন এটা হচ্ছে কি ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। দ্বীপান্তর মানে হলো একটা সময় পর্যন্ত যে দ্বীপে তারা সাজা দিয়ে, হতো দ্বীপে কোনো জেলখানা ছাড়া, যেরকম আগে আমরা ছোটবেলায় গল্প টল্প শুনতাম শুনতাম যে বনবাসে পাঠাই দিছে। তো বনবাসটা হচ্ছে যাবজ্জীবন দ্বীপান্তর। বাট এখন আমাদের আধুনিক যুগে দ্বীপান্তর আর নেই। বাট দ্বীপান্তরের জায়গায় সাবস্টিটিউটেড বা স্থলাভিষিক্ত হয়েছে কোন শব্দটি? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এবং আপনারা জানেন যে মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টির আর একটা নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তারপরে দেখেন কারাদণ্ড 2 প্রকার, একটা হলো সশ্রম রিগোরাস, আর একটা হলো বিনাশ্রম সিম্পল। সশ্রম মানে হলো ওর ভিতরে আপনাকে দিয়ে শ্রম দেওয়া হবে, কাজ করা হবে। আর বিনাশ্রম মানে হচ্ছে শুধু মানে বসে থাকবেন বা কোনো শ্রম দেওয়া লাগবে না।
তারপরে দেখেন সম্পত্তি বাজেয়াপ্ত ফরফেইচার অফ প্রপার্টি, এবং সবশেষে হচ্ছে অর্থদণ্ড বা ফাইন। এখানে উল্লেখ্য যে যাবজ্জীবন কারাবাস সর্বদা সশ্রম হবে এবং দণ্ডবিধির অধীন, আন্ডারলাইন করেন, বেত্রাঘাত এবং যাবজ্জীবন দ্বীপান্তর অনুমোদিত সাজা হয়। তাহলে বেত্রাঘাত এবং যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন দ্বীপান্তর কি বলেন, অনুমোদিত সাজা হয়। ইভেন ক্রোক করা, সম্পত্তি ক্রোক করা, এটা কি অনুমোদিত সাজা না, ওটা দণ্ডবিধির অধীন অনুমোদিত সাজা হয়। আচ্ছা, তো এখন আমরা আপনাদের জন্য অপ্রাসঙ্গিক, তারপরেও আমি একটু বলে রাখি। সেটা হলো যে আমাদের দণ্ডবিধির 53 পতে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যদি কোনো আইনে, এই দণ্ডবিধি অথবা অন্য কোনো আইনে যদি যাবজ্জীবন দ্বীপান্তর শব্দটা থাকে, ট্রান্সপোর্টেশন ফর লাইফ শব্দটা থাকে, তাহলে ওটা দ্বারা বুঝতে হবে যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। বুঝতে পারছেন? কিন্তু প্রিলির জন্য যেটা গুরুত্বপূর্ণ, যদি এমন থাকে যে স্বল্প মেয়াদী দ্বীপান্তর, 1 বছর মেয়াদী দ্বীপান্তর, 2 বছর মেয়াদী দ্বীপান্তর যদি কোনো আইনে থাকে, তাহলে ধরে নিতে হবে ওই সাজাটা বাতিল, ওই সাজা এখন আর বলবৎ নাই। বুঝতে পারছেন? তাহলে যাবজ্জীবন দ্বীপান্তর সমান সমান যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান সমান কি, বাতিল। বুঝছেন? বুঝেন নাই? যদি কোনো আইনে বলা থাকে যে 1 বছর দ্বীপান্তর, তাহলে ওই সাজাটা কি, বাতিল, ওটা আর এখন কি নাই, বলবৎ নাই। এটা বলা আছে কোথায়? দণ্ডবিধি 53 ক। তো আমরা দণ্ড প্রদানের উদ্দেশ্য, দণ্ড প্রদানের উদ্দেশ্য আসলে এগুলা আপনারা নিজের মতো থেকেই লিখতে পারবেন। দণ্ড প্রদানের উদ্দেশ্য খুবই সোজা, যে আপনার এমনি দৃষ্টিতে মনে হয় কি দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারপরে যে কাউকে তার কৃতকর্মে কি দেওয়া, শাস্তি দেওয়া, তারপরে কেউ যাতে অপরাধে অপরাধ করতে উদ্বুদ্ধ না হয়, এটা থেকে তাকে কি রাখা, বিরত রাখা। এই তো এইগুলাই ঘুরে ফিরে এইগুলাই সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তারা সংশোধনের সুযোগ দেওয়া, মোটামুটি এইগুলাই হলো দণ্ড প্রদানের মূল উদ্দেশ্য। তো একটু করি তারপরে, যেহেতু আছে দেখেন, নিম্নলিখিত উদ্দেশ্যে অপরাধীকে শাস্তি দেওয়া যায় যথা, যে ব্যক্তি অপরাধ করেছে তাকে পুনরায় অপরাধ করতে বা অপরাধের পুনরাবৃত্তি করা হতে কি রাখা, বিরত রাখা। অপরাধীকে সংশোধন করা, কি করা, সংশোধন করা। তারপরে অপরাধীর ক্ষেত্রে এমন দৃষ্টান্ত স্থাপন করা, এমন দৃষ্টান্ত স্থাপন করা যা অন্যদেরকে অপরাধ সংগঠন করা হতে কি রাখে, বিরত রাখে। দণ্ড প্রদানের প্রধান উদ্দেশ্য হলো অপরাধী অবশ্যই উপলব্ধি করবে যে সে একটা অপরাধ করেছে, যা সে আহ, যে সমাজের অবিচ্ছেদ্য অংশ, শুধুমাত্র সেই সমাজের জন্যই কি ক্ষতিকর না, বরং ব্যক্তি এবং সমাজের সদস্য হিসেবে তার ভবিষ্যতের জন্যও কি ক্ষতিকর। তারপরে অপরাধ প্রতিরোধ করা এবং সমাজকে সুরক্ষা দেওয়া দণ্ড প্রদানের একটি মৌলিক উদ্দেশ্য। অপরাধীকে অপরাধ সংগঠন করা হতে বিরত রেখে এবং একই সাথে অপরাধের পুনরাবৃত্তি করা হতে বিরত রেখে সমাজকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে দণ্ড দেওয়া হয়। তো এইগুলা অ্যাকচুয়ালি আমাদের কোনো ধারায় টারায় নাই, এগুলা আপনার মানে মোটামুটি নিজের থেকেই লিখতে হবে। যদি আসে, চেষ্টা করবেন এই ধরনের প্রশ্ন আসলে না না লেখার, যে জায়গায় মোটামুটি ওই ধারা টারা শাস্তি টাস্তি লেখার সুযোগ আছে, আমি লিখবো কি ওই ধরনের প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন থেকে টেকনিক্যালি যে প্রশ্নে আমার ওই সংজ্ঞা লেখার সুযোগ আছে, তারপরে শাস্তি লেখার সুযোগ আছে, ওই ধরনের প্রশ্ন কি লিখবেন। কিন্তু যদি ওইটা আপনি না পারেন, তখন হচ্ছে এইটা। জি, কারণ আপনাদের কিন্তু যখন সব প্রশ্ন কমন পড়বে, তখন আবার এক মধুর বিড়ম্বনা, যে আমি কোনটা রাইখে কোনটা রাখবো। তো তখনও কিন্তু প্রশ্ন বাছাই করা আর এক পরীক্ষা, যে আমি কোনটা লেখলে কোনটা ভালো হয় আর কি। আর যদি আমার টাইনে টুনে পাঁচটাই বাদে, ওই পরীক্ষা সবচেয়ে ভালো হয়। বুঝতে পারছেন? পেটে খিদা আছে, সামনে যে খাবার আছে ওইটা ভালো লাগতেছে, দেখবেন যে খাওয়াই কি পাইছেন, তৃপ্তি পাইছেন। কিন্তু সামনে অনেক খাবার, কিন্তু বুঝে উঠতে পারতেছেন না যে কোনটা রেখে কোনটা খাবো। যাই হোক, তো অপরাধীকে সংশোধন করানো এবং আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তোলা দণ্ড প্রদানের একটি মৌলিক উদ্দেশ্য। তারপরে দেখেন একই সাথে অন্যদেরকে বোঝানো এবং উপলব্ধি করানো যে যদি তারা কোনো অপরাধ সংগঠন করে, তাহলে তাদেরকেও একইভাবে দণ্ড প্রদান করা হবে। এই তো, এক কথায় বুঝবেন ইনশাল্লাহ। আমরা চলে আসি যে
মৃত্যুদণ্ডের বিধান আছে আমাদের দণ্ডবিধিতে। মোট ধারা আছে কয়টা জানেন? 511টা। 511টা। এই 511টা ধারার মধ্যে মৃত্যুদণ্ডের বিধান আছে 10টা ধারায়। মানে 10টা অপরাধের সাজা হলো মৃত্যুদণ্ড। এটাই হচ্ছে সর্বোচ্চ শাস্তি। আর বাদ বাকি যত ধারা আছে এগুলাতে কিন্তু মৃত্যুদণ্ড সাজা নাই। আচ্ছা, তো দেখেন, আমরা প্রথমে দেখি যে দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধের মধ্যে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মোট 10টি ক্ষেত্রে আদালত মৃত্যুদণ্ড দিতে পারে। প্রথমে হলো 121 ধারা। 121 ধারা খুব সোজা। সেটা হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করা কি সহায়তা করা। যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধে লিপ্ত হয়, যুদ্ধে সহায়তা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা কি মৃত্যু। একমাত্র না কিন্তু, যদি পরীক্ষায় প্রশ্ন করে যে দণ্ডবিধিতে একমাত্র সাজা মৃত্যুদণ্ড কয়টা দাঁড়ায়, সেটা কিন্তু আলাদা প্রশ্ন। আর যদি বলে যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কয়টা দাঁড়ায়, 10টা দাঁড়ায়। তারপরে দেখেন 132 ধারা, বিদ্রোহে সৈনিক এবং নাবিক সম্পর্কিত যে বিদ্রোহ, সহায়তা ও সেটার ফলে বিদ্রোহ সংঘটিত হওয়া। তাহলে প্রথমে পেলাম বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ 121, বিদ্রোহ সৈনিক ও নাবিক 132। 194 দেখেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা, যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে। তো মিথ্যা সাক্ষ্য দিলেই হবে না, মিথ্যা সাক্ষ্যে কি সাজা দিতে হবে? মৃত্যুদণ্ড। এবং মৃত্যুদণ্ডটা কি হতে হবে? কার্যকর হতে হবে। ঠিক আছে। 302 ধারা দেখেন, খুনের ক্ষেত্রে অপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। খুন তো আমরা মোটামুটি বুঝি সবাই। 303 ধারা, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন সংঘটিত হলে, মানে এই খুনটা যদি এমন কোন ব্যক্তি করে যে হচ্ছে নিজে একজন কি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি। এই যে এই 303 ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই জায়গায় হয় আসামির মৃত্যুদণ্ড দিবে, নাইলে খালাস দিবে, অন্য কোনো অপশন নাই। না, 303-এ যাবজ্জীবন নাই। 305 ধারা দেখেন, নাবালক উন্মাদ মাতাল ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা সংঘটিত হলে। যদি নাবালককে, উন্মাদকে, মাতাল ব্যক্তিকে আপনি এমন কাজ করছেন যে সে আত্মহত্যা করেছে, তাহলে সেই ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। 307 ধারা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি জখম করে খুনের চেষ্টা করলে। তো 303 আর 307 কিন্তু এক জিনিস না। 303-এ হলো যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি একজনে খুন করছে, আর এটা হলো জখম করে খুনের চেষ্টা করছে 307। 326-এ কথা বলছে অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা, উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে। এটা আছে কত? 326 ক। 364 ক দেখেন, 10 বছরের নিচের কোন ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্য অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে। কয় বছরের নিচে? 10 বছরের নিচে। 393 ধারা, খুন সহ ডাকাতি করলে। উপর উল্লেখিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধির 1860 অনুযায়ী মৃত্যুদণ্ড প্রদান করা যায়। তাহলে আমরা খুব সহজ জিনিস, এই প্রশ্নগুলো আপনাদের এখন আর জটিল লাগার, আমি তো মনে করি না যে জটিল লাগার কোনো সুযোগ আছে। 121 হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আরাফাত সাহেব না দেখে 10টা ধারা বলেন তো দেখি, দেখবেন না, না দেখে বলেন আরাফাত সাহেব। সবাই ওনারটা শুনেন। হচ্ছে, শুনতেছেন? তারপর জি, 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 বলতে দেন, বলেন বলেন। আচ্ছা, তাহলে এই নাম্বার প্রশ্ন এটাই ছিল যে কয় প্রকার দণ্ড দেওয়া যায়, তারপরে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি,
আর কোন কোন ধারায় মৃত্যুদণ্ড প্রদান করা যায়। এগুলা খুবই সহজ কিন্তু। খ নাম্বার প্রশ্ন যদি দেখেন, খ নাম্বার প্রশ্নে আসছে যে দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি আর সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। এই বক্তব্য আপনি সমর্থন করেন কি? যুক্তি উত্তর দিন, যুক্তি সহ উত্তর দিন। তো আমাদের এই এই প্রশ্নের মূল কথা হলো যে আমাদের যে দণ্ডবিধি ভাই, এই দণ্ডবিধিতে শুধু শাস্তির ব্যবস্থাই করছে, কিন্তু তারে সংশোধনের কোনো সুযোগ কিন্তু খুব কম। ধরেন একজন খুন করলো, তার সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, তাহলে তার আর সংশোধন হওয়ার কোনো কি আছে, সুযোগ আছে? নাই। তো এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা সেটা জানতে চেয়েছে। তো একটু পড়ি। যদি আপনি একমত হন তাহলে লিখবেন একমত, আর একমত না হলে আপনি ব্যাখ্যা দিবেন যে কেন আপনি একমত না। তো দণ্ডবিধি 53 ধারায় বলা হয়েছে যে দণ্ডবিধির অধীন অপরাধীগণ 5 প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারেন। এটা তো আমরা জানি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তারপর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত আর কি অর্থদণ্ড। তো দেখেন, এই 5 প্রকার দণ্ডের প্রকৃতি দেখলে বোঝা যায় যে এগুলো সবই প্রতিরোধমূলক দণ্ড, কোনোটিই সংশোধনমূলক নয়। প্রতিটি দণ্ড প্রদান করা হয় অপরাধীকে প্রতিরোধ করার জন্য। এসব দণ্ড অপরাধীকে সমাজ থেকে বিচ্যুত ও আলাদা করে দেয়, ফলে অনেক ছোট অপরাধের অপরাধীও বড় বড় অপরাধীদের সাথে মিশে আরো বড় অপরাধের জগতে প্রবেশ করে। চুরি করে যায় জেলখানায় মিশছে ডাকাতির সাথে, যে এখন থেকে আর তাহলে চুরি করবো না, এখন থেকে কি করব, ডাকাতি করব। এছাড়া দণ্ডবিধিতে বেশ কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কোনো ব্যক্তির আর সংশোধনের সুযোগ থাকে না। সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা ক্রমশ বাড়ছে, ফলে কারাগারের পরিবেশ সহ সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। সাজা প্রদানের অন্যতম উদ্দেশ্য সংশোধনমূলক, প্রতিহিংসামূলক নয়। কিন্তু দণ্ডবিধিতে সরাসরি সংশোধনমূলক ব্যবস্থার কোনো উল্লেখ না থাকায় অনেক ছোটখাটো অপরাধী নানা রকম বড় অপরাধে জড়িয়ে পড়ছে। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি কি সুস্পষ্ট, এবং আমি এই বক্তব্যকে কি করি, সমর্থন করি। এবং এই প্রশ্ন যদি আসে, সাথে সাথে আপনি একটি সম্ভাবনাও লিখে রাখবেন। সম্ভাবনা দেখেন, সম্ভাবনা হলো যে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে রায় দেন কারাগারের উপর চাপ কমানো এবং সংশোধনমূলক সাজার নীতি কার্যকর করার জন্য দ্য প্রভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 কার্যকর করতে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারকদের প্রতি নির্দেশ দিয়েছেন। যদিও আইনটি দণ্ডবিধির কোনো বিধান নয়, কিন্তু এটি দণ্ডবিধির বিভিন্ন শাস্তি প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে। দণ্ডবিধিতে সরাসরি সংশোধনমূলক সাজার ব্যবস্থা না থাকলেও উক্ত অধ্যাদেশ দ্বারা সুফল পাওয়া যাবে। কি কি ক্ষেত্রে সুফল পাওয়া যাবে দেখেন, বলছে যে বিচারক অপরাধীকে সতর্ক করে ছেড়ে দিতে পারেন। সতর্ক মানে ওই যে আমরা বার কাউন্সিলে পড়ছি না, আইনজীবীরা কি করে, তিরস্কার বা আরেকটা ওয়ার্ড কি বলেন, ভর্ৎসনা, ভর্ৎসনা, জি, আমাদের আরিফ সাহেব বলে ভর্ৎসনা করতে পারে। জামিনদার রেখে বা না রেখে কি ছেড়ে দিতে পারে। 2 বছরের বেশি সাজার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে এই প্রভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স এটা 2 বছরের বেশি সাজার ক্ষেত্রে এরকম দেওয়ার সুযোগ নাই। কেবল দণ্ডবিধির কিছু অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন অপরাধ করলে সাজা ভোগ করতে হবে, সদাচরণ না করলে সাজা ভোগ করতে হবে। সাধারণত কিছু নজির আছে যে একজনকে বলছে যে আপনি সমাজ সেবামূলক অল্প কয়েকদিনের দণ্ড না দিয়ে বলছে যে আপনি সমাজ সেবামূলক কাজ করবেন, বা বললো যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই টাইপের কিছু আদেশ বিচারকরা সাম্প্রতিক সময়ে দিছে এই আইনের অধীনে। কিন্তু যে সকল অপরাধ গ্রিভিয়াস টাইপের, গুরুতর, সেই সকল অপরাধীদের কিন্তু আবার এরকম বিধান নাই। জি, সমাজসেবা করে বেড়ায়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এরকম কিছু ক্ষেত্রে যৌক্তিক আদেশ দিতে পারে, তবে অবশ্যই ওই অপরাধটা হতে হবে কয় বছরের কম, মানে যে সাজা সেটা হবে 2 বছরের কম। তো আমাদের সাজেশনের যে 2 নাম্বার প্রশ্ন আছে, জেনারেল এক্সেপশন, এটা পরে পড়বো।
এটা পড়ার আগে আগে পড়বো 3 নাম্বার, কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য আলোচনা করুন। আমার তো আপনাদের মনে হয় এগুলোতে এতদিনে সব পারা উচিত, এগুলো সব এমনি মনে থাকার। কমন ইন্টেনশন কমন অবজেক্ট তো ফৌজদারির চেয়ে দণ্ডবিধি সোজা না? ফৌজদারির চেয়ে কিন্তু দণ্ডবিধি সোজা, জি। এবং দণ্ডবিধিতে মার্কও বেশি উঠবে ফৌজদারি থেকে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি দণ্ডবিধির কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্টের মধ্যে পার্থক্য। তো ওই পার্থক্য আলোচনা করার আগে আমরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে দণ্ডবিধির প্রতিটা আইনের একটা ডেফিনেশন ক্লজ থাকে, যে আইনের ওই ধারায় শুধু সংজ্ঞাই দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে সেই ধারাটা কত বলেন? 4 ধারা। আর দণ্ডবিধির ক্ষেত্রে হলো কত ধারা জানেন? 6 থেকে 52 ক। 6 থেকে 52 ক, অর্থাৎ দণ্ডবিধিতে 6 ধারা থেকে 52 ক পর্যন্ত বিভিন্ন সাজা সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছে। তো আমাদের ওই অত সংজ্ঞার দরকার নাই, মোটামুটি যতগুলো দরকার সেগুলো আমাদের প্রশ্নের মধ্যেই আমরা পেয়ে যাব। তো আপাতত আমরা 3 নং প্রশ্নে যদি আপনি দেখেন, এখানে বলেছে যে পরার্থ দায় বা দণ্ডবিধির অধীন পরার্থ দায় সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। তো এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা আপনাদের মূল প্রশ্নের অংশ নয়। এটা মূল প্রশ্নের কি বলেন অংশ নয়। যদি কোথাও থার্ড ব্র্যাকেট থাকে তাহলে ধরে দিবেন ওটা হলো কি প্রশ্ন? অতিরিক্ত। জানতে হবে এটা কি, জানতে হবে। তা অনুপ দেখি মনে আছে কিনা, অনুপ পরার্থ দায় কাকে বলে? পদার্থটা হচ্ছে না ওই যে আহ নিজের যে দায় অন্যের জন্য দায়ী। দায় হলো কি? আমার অনেক জন্য দায়ী হবে। কিরকম উদাহরণ দেন? আমি জি। সহযোগিতা ষড়যন্ত্র করে। এই আলম ভাই পরার্থ দায়ের একটা উদাহরণ দেন তো দেখি কি মনে আছে। পদার্থ দায়ের ধরুন হচ্ছে আমি হত্যা করতে হ্যাঁ, করতে গিয়ে কারে হত্যা করতে গেছেন? ব্যাংক ডাকাতি করতে গেছি সোনালী ব্যাংক। আমার কোন সাথে কোন ব্রাঞ্চ? রেঞ্জ আচ্ছা, তারপরে বলেন। বাজারে গেছি ব্যাংক ডাকাতি করতে। আমার সাথে অনুপ মিলন ভাই আছে, ওনারা যায়নি এই কাজ করতে। তবে ওনারা গেটের ধারে আছে, একজন আছে গেটের ধারে, একজন আছে চৌরঙ্গি। হ্যাঁ চৌরঙ্গি। হ্যাঁ, এরা আমি ব্যাংক ডাকাতি করে চলে এসেছি, চলে কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি তো একা করলেও আমার সাথে মিলন ভাই এবং অনুপ আছে, এর জন্য দায়ী হবে। আচ্ছা ধন্যবাদ। পরার্থ দায় হলো পরের দায় আমার গাড়ে। পরার্থ দায় মানে কি? পরের দায় আমার গাড়ে, মানে বোঝায় যে অপরাধ করছে একজন, মূল অপরাধ করছে একজন, কিন্তু অন্যান্য ব্যক্তিও দায়ী হতে পারে যারা ওই অপরাধটায় সরাসরি অংশগ্রহণ করে নাই। সাধারণত যে যে ব্যক্তি অপরাধ করবে সেই দায়ী হবে। আনোয়ারুল হক সাহেব যদি কাউরে হত্যা করে তাহলে আনোয়ারুল হক সাহেবই দায়ী, এই জন্য ওনার যে ছেলে মেয়ে বা ভাই বোন আছে তাদেরকে দায়ী করা যাবে না। ঠিক একইভাবে অনুপ যদি হত্যা করে দোষ অনুপের, এর জন্য ওনার পরিবারের বা অন্য কাউরে দায়ী করা যাবে না। তবে এর ব্যতিক্রম হলো পরার্থ দায় বা ভেকারিয়াস লাইবিলিটি। এটা হলো যে আমাদের দণ্ডবিধিতে কিছু কিছু বিধান আছে, সেই সকল বিধানের ক্ষেত্রে অপরাধ একজন করলেও ওই অপরাধের দায় অন্যান্য ব্যক্তিরাও ভোগ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, এই যে মাত্র আমরা শুরু করব, সেটা হলো অভিন্ন অভিপ্রায়। অভিন্ন অভিপ্রায় বলছে যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো অপরাধের পূর্ব পরিকল্পনা করে পরবর্তীতে অপরাধটা সংগঠন করে, ওই অপরাধে যদি সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ নাও করে, মানে সবাই সক্রিয়ভাবে উপস্থিত নাও থাকে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। কিভাবে? আনারুল হক সাহেব একা হত্যা করছে, উনি নিজে গিয়ে একজনকে গুলি করে মারছে, তাই আনারুল হক সাহেবের। কিন্তু যদি এরকম হয় যে আনারুল হক সাহেবের সাথে
ওনার পরিবারের সদস্য যারা আছে, ভাই বোন আছে, তারা পরিকল্পনা করছে যে আমরা অমুক জায়গায় অমুকরে গুলি করে মারবো, গুলি করবা তুমি, বাট সবাই মিলে পরিকল্পনা করলো এবং সবাই খোঁজ দিল যে আজকে অমুক জায়গায় দিয়ে অমুক যাচ্ছে। মূল অপরাধটা আনোয়ারুল হক সাহেব করেছে, কিন্তু যেহেতু সবাই পূর্ব পরিকল্পনা করছে, এক্ষেত্রে সবাই কি বলেন, সমানভাবে দায়ী হবে। ঠিক একই ভাবে কমন অবজেক্ট আমরা সামনে পড়বো, যে যখন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ করা হচ্ছে, 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে কোনো অপরাধ করতেছে, এখন ওই জায়গায় যদি কেউ উপস্থিত থাকে, উপস্থিত থাকে মানে সে জানে যে এই অপরাধ হচ্ছে, আমি মনে মনে তাদের মন আমার তাদের সাথে রয়েছে, কিন্তু আমি নিজে সরাসরি করতেছি না। তো সেই ক্ষেত্রে তারাও যে সাজা পাবে, আমিও কি সেই সাজা পাবো, এটা হলো কমন অবজেক্ট। ঠিক একই ভাবে যে যখন খুন সহ ডাকাতি করা হয়, খুন সহ ডাকাতি, ডাকাতি আমরা জানি সামনে পড়বো, ডাকাতি করতে কয়জন লোক লাগে, 5 বা ততোধিক। যদি একজন ডাকাত হত্যা করে, অন্যান্য ডাকাতের সম্মতি থাক বা না থাক, সবাই সমানভাবে দায়ী। তো যে ক্ষেত্রে একজনের কৃত দায়ের, একজনের কৃত অপরাধের জন্য এই দায় অপর ব্যক্তিদের উপর বর্তায়, সেই দায়কেই কি বলে, পরার্থ দায়। তো একটু পড়ি দেখেন। সাধারণত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় এবং ভিকারিয়াস লাইবিলিটি প্রযোজ্য না, অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্যের অপরাধমূলক কাজের জন্য দায়ী করা যায় না। কারণ ফৌজদারি আইনের একটি সাধারণ নীতি হলো প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজের জন্য দায়ী হবে, অন্যের কাজের জন্য নয়। যেমন পিতার খুনের অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, কিন্তু কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিধির অধীন পরার্থ দায়কে প্রযোজ্য করা হয়েছে। যেমন পিতা এবং পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে খুন করলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দেখছেন মানে পিতা ও পুত্রের দুইজনের কি ছিল, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো ব্যক্তিকে খুন করলে উক্ত ক্ষেত্রে পিতা এবং পুত্র উভয়ই দায়ী হবে, যদিও পিতা গুলি করেনি। অর্থাৎ এই ক্ষেত্রে পুত্রের কাজের জন্য পিতাও দণ্ডিত হবে, কারণ তাদের মধ্যে হত্যার একটা পূর্ব পরিকল্পনা ছিল, এবং এই ক্ষেত্রে পিতা ও পুত্র যৌথভাবে দায়ী। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ নিজে না করলেও তাকে অন্যের কাজের জন্য দায়ী করা যেতে পারে, যদি এটা প্রমাণিত হয় যে সে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পূর্ব পরিকল্পনা বা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে। তো নিম্নলিখিত ক্ষেত্রে দণ্ডবিধির অধীন পরার্থ দায় প্রযোজ্য হতে পারে। এখানে কতগুলা ক্ষেত্র আছে। প্রথমে যেটা আছে, যে ক্ষেত্রে বল দিবেন অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়। ধারা কত, 34। 34-এর মূল কথা হলো সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়, ইংরেজিতে বলে কমন ইন্টেনশন। 34 হলো কি, যে 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধজনক কার্য সংগঠন করে, যে কার্যতে সকলের সক্রিয় অংশগ্রহণ ছিল, সক্রিয় উপস্থিতি না থাকলেও সমস্যা নাই, তাহলে সবাই সমানভাবে দায়ী। এটাই হলো কত, 34। ওই যে ব্যাংক কে চুরি করতে গেছে, আলম ভাই ভিতরে ঢুকছে, আনারুল হক সাহেব মুরব্বী মানুষ, উনি ওই পাথুরিয়া মার্কেটের সামনে ফোন নিয়ে দাঁড়ায় আছে, আর অনুপ ধরেন আহ, এদিক সেদিক ঘুরে তথ্য দিচ্ছে। তো মূল অপরাধ আলম খান করলেও অনুপ আর আনারুল হক সাহেব ইন্দাও কিন্তু সমানভাবে দোষী, এনাদেরকে সবাই সমানভাবে দায়ী করা হবে 34। তবে এখানে একটা মূল জিনিস মনে রাখা দরকার, 34-এ অপরাধীর সংখ্যা কয়জন, সর্বনিম্ন 2 জন, পূর্ব পরিকল্পনা থাকবে এবং অবশ্যই অপরাধটা সংগঠিত হতে হবে, এবং সেখানে সক্রিয় অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে। এগুলার কোনো একটার ব্যত্যয় ঘটলে সেক্ষেত্রে কিন্তু 34 আনা যাবে। এবং 34 কোনো স্বতন্ত্র অপরাধ নয়, কারণ 34-এ কিন্তু আলাদা কোনো সাজার কথা বলা নাই। 34 হলো দায়ী করার জন্য ব্যবহৃত হয়। 34 হচ্ছে আপনার ওই যে সবসময় যে কথা বলি হলুদের মতো আর কি, হলুদ কোনো খাবার না, কিন্তু ওই যে সবাইরে জড়ানোর জন্য হলুদ ব্যবহৃত হয়। তাহলে 34 কিন্তু মূলত স্বতন্ত্র কোনো অপরাধ না, এটা হচ্ছে যে যৌথভাবে দায়ী করার একটা বিধান বা নীতি, যেটা 34 সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায় জানেন, সাক্ষ্য আইনের কত ধারায়,
10 ধারায়, সাক্ষ্য আইনের 10 ধারায়। জি, কমন ডিজাইন। দেখেন 2 নম্বর, দেখেন যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে, সাধারণ উদ্দেশ্য বললেন, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে, সাধারণ উদ্দেশ্য মানে হলো কমন অবজেক্ট বা অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়। ধারা কত? 149। 149টা কি হবে? যখন 5 বা ততোধিক ব্যক্তি, ধরেন আমরা এখানে মোটামুটি 4, 8, 9 জন আছি। এই 8, 9 জন আমরা যদি রাজপথে দাঁড়াইয়া যদি আমরা কোনো সভা সমাবেশ করি, ওটা হলো লফুল অ্যাসেম্বলি, আইনগত সমাবেশ। কি আইনগত সমাবেশ? আমাদের দণ্ডবিধির 141 ধারায় বলতেছে। কিন্তু 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে যদি বেআইনি কোনো কাজ করে, অপরাধ করে, তখন ওই সমাবেশটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। মানে আমরা ধরেন 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় গিয়ে বার অ্যাসোসিয়েশন ভাঙচুর করছি, যানবাহন যাইতে দেই নাই, কাউরে ভয় দেখাইছি, এই সবগুলাই কিন্তু বেআইনি কাজ। তো তখন আমাদের সমাবেশটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। এবং বেআইনি সমাবেশের সদস্যগণ যদি কোনো অপরাধ করে, কি বলেন, যদি কোনো অপরাধ করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটাই বলছে কত ধারায়? 149 ধারায়। ধরেন এরকম যদি হয় যে আমরা তো 7, 8 জন ভাঙচুর করতেছি, আমরা সবাই ভাঙচুর করতেছি, এখন আমাদের সাথে 10, 12 জন দাঁড়ায় আছে, তারা দেখতেছে শুধু না, তারা আমাদের সাথে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাচ্ছে, এবং তারা জানে যে আমরা যে ভাঙচুর করব এই এই উদ্দেশ্যটা তারা কি অবগত আছে, জানে। তাহলে আমাদের সাথে সাথে তারাও কিন্তু কি বলেন, দোষী। কিন্তু তারা যদি ওই যে সরল বিশ্বাসে দাঁড়ায় থাকে, দূর থেকে দেখে, তাহলে তারা দোষী না, কিন্তু দায়ী না। কিন্তু তারা যদি আমাদের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত হয়, তাহলে তারা সক্রিয় অংশগ্রহণ না করলেও সক্রিয় উপস্থিতির কারণে তারা কি বলেন, দোষী। এটাই হচ্ছে কত? 149। তো এই কারণে সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে 2 বা ততোধিক, আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে 5 বা ততোধিক। সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে প্রি প্ল্যান থাকে, সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে প্রি প্ল্যান থাকে না। সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে কি? সক্রিয় উপস্থিতি। এই তো। তারপরে দেখেন আমরা চলে আসি ভিকারিয়াস লাইবিলিটি রিলেটেড যে 3 নং ধারাটা, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধের সহায়তার জন্য দোষী হয়। ধারা কত? 100। অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট অপরাধের সহায়তা। এক্ষেত্রে একজন, আমি যদি বলি অ্যাকচুয়ালি এখানে 109 না বলে আহ, মানে আপনাদের বোঝানোর সাথে 109, বাট অ্যাকচুয়ালি 109 থেকে 120 পর্যন্তই হয়। তো 109 কেন? আমি একজনকে বললাম, রশিদ সাহেবরে বললাম যে রশিদ সাহেব আপনি অমুক রে ধরে কান জড়াই ধরে থাপ্পড় দিয়েন, এবং উনি ঠিকই আমার কথা অনুযায়ী তারে দেখে 2টা থাপ্পড় দিছেন। তাইলে রশিদ সাহেব হচ্ছে মূল অপরাধী, কিন্তু আমি হলো অপরাধে সহায়তাকারী। তো এই ক্ষেত্রে যদিও মূল অপরাধ উনি করেছে, কিন্তু উনার সাথে সাথে আমিও দণ্ডিত হব। এটাই বলেছে আমাদের দণ্ডবিধির কত ধারায়? 109 ধারায়। তো এখানে একটু মনে রাখতে হবে, 109 ধারা একটা স্বতন্ত্র অপরাধ। 109 একটা কি? স্বতন্ত্র অপরাধ। তারপরে আমরা 4 নম্বরে চলে আসি, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক, বল দিবেন, অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র। আপনি যদি 34 বুঝে থাকেন, আপনি যদি আপনি যদি 34 বুঝে থাকেন, তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র বোঝা ইজি। 34-এ বলছে 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে। আমরা এই জায়গায় 8, 9 জন আছি, আমরা পরিকল্পনা করলাম যে আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিলে ভাঙচুর করব, এবং যথারীতি আমরা পূর্ব পরিকল্পনা অনুসারে বাংলাদেশ বার কাউন্সিলে গিয়ে ভাঙচুর করেছি। তাহলে আমাদের সবাইরে ওই ভাঙচুরের ধারার সাথে সাথে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 34। কিন্তু যদি এরকম হয় যে আমরা শুধু পরিকল্পনাই করছি কিন্তু ভাঙচুর আর করতে পারি নাই, তাহলে 34 তো আসতেছে না। তাহলে এই ক্ষেত্রে এই যে যে আমরা পূর্ব পরিকল্পনা করলাম, অপরাধটা সংঘটিত হয় নাই, তো এই ক্ষেত্রে আমরা দণ্ডিত হব ষড়যন্ত্রের জন্য, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। সংজ্ঞা দিয়েছে 120 ক,
শাস্তি হলো কত? 120। বুঝছেন অনুপ? ষড়যন্ত্র বুঝেন নাই মনে হয়। এই আনারুল হক সাহেব, আপনি বলেন তো যে অভিন্ন অভিপ্রায় আর ষড়যন্ত্রের ভিতরে কি পার্থক্য? অভিন্ন অভিপ্রায় আছে তো না, সবকিছু অংশগ্রহণ থাকতে হবে। হ্যাঁ, আর যারা অবলম্বন ধরনের সময় একত্র অংশগ্রহণ না থাকে সব মেইন পার্থক্য হলো না। জাকারিয়া বলেন। হ্যাঁ, আপাতত ধরে নেন হয় নাই, ধরে নেবেন কি হয় নাই, তার মানে যদি ষড়যন্ত্র অনুসারে অপরাধ সংগঠিত হয়ে যায় তাহলে 34, আর যদি শুধু ষড়যন্ত্রই হয়েছে অপরাধটার তাই নাই তাহলে কত? তাহলে 120। 120। বুঝছেন? এজন্য আপনি একা একা আপনি একা একা যতই খারাপ চিন্তা করেন এটা অপরাধ না। ধরেন আপনি যদি মনে মনে ভাবতেছেন যে অমুকরে হত্যা করব, আমি একটা বন্দুক কিনে রাখছি, পরীক্ষা যদি আসে যে অমুকরে হত্যা করার জন্য অনুপ একটা বন্দুক কিনে রাখছে, এটা কি অপরাধ কিনা? না, অপরাধ না। কিন্তু দুইজনে মিলে হত্যা করার জন্য যদি বন্দুক কিনে রাখে তাহলে কি? অপরাধ। বুঝতে পারছেন? তো একা একা যতক্ষণ পর্যন্ত কুচিন্তা করতেছেন অপরাধ না। এই কুচিন্তাটা যখন কয়জনে মিলে করবেন, দুইজনে মিলে করবেন, তখন কিন্তু এটা স্বয়ং একটা অপরাধ, তাতে আপনি করেন বা না করেন। ধন্যবাদ। আমরা 5 নংটা একটু দেখে ফেলি। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি খুন সহ ডাকাতির জন্য দোষী হয়, কি সহ ডাকাতি বলেন? খুন সহ ডাকাতি। কত ধারা? 393 ধারা। এই খুন সহ ডাকাতি এই সবগুলাই আমরা সামনে বিস্তারিত করবো ইনশাল্লাহ। এখানে আপাতত খুন সহ ডাকাতি হলো যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি দস্যুতা করে তখন সেটাকে বলে ডাকাতি। আর ডাকাতির সময় এখান এই 393 ধারায় বলা আছে যে সকলে ডাকাত একমত হয়ে কারো হত্যা করুক, একা হত্যা করুক, কেউ বাধা দেওয়ার পরেও হত্যা করুক, ডাকাত দলের একজন হত্যা করলেই সবাই সমানভাবে দায়ী হবে। এখন মজার বিষয় হলো যে অনুপ বলেন তো দেখি, যে আমরা ধরেন আমরা এই জায়গায় যারা আছে আমরা ডাকাতি করি, তো আমরা এখানে এই যে আজকে এই মুহূর্তে 11ই ফেব্রুয়ারি পরিকল্পনা করলাম যে আগামীকাল আমরা অমুক জায়গায় ডাকাতি করব, এবং আমাদের মধ্যে এই কথাও বললাম যে ভাই যে আমরা ডাকাতি করব, ডাকাতি করতে পারলে ভালো কিন্তু কোনো মানুষকে হত্যা করব না। কিন্তু ঠিকই আমরা ডাকাতি করতে গেলাম এবং আনোয়ারুল হক সাহেব এমন রাগ হয়েছে যে আমরা সবাই বাধা দেওয়ার পরেও একজনকে গুলি করে মেরে ফেলছে। এখন এই মামলা যে ভিকটিম যে মারা গেছে আর কি, তার আত্মীয় স্বজন অনুপ, আপনি লয়ার, আপনার কাছে আসছে, এখন আপনি মামলা দায়ের করবেন কত কত ধারায় বলেন? ভালোভাবে বললেন, পূর্ব পরিকল্পনা আছে কিন্তু। 34 আর 396 আর আর হচ্ছে 120 120-এর ক 34, 396 আর আর আনবেন দ্বারা। আরে আনেন, যারা বেশি না হলে উকিলের কাছে আসছে তো কবে কি উকিল তারা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আনারুল হক সাহেব বলতেছে একটা, কেন 396 বলেন? 396 হলো ইনস্ট্যান্ট নুডলস, খালি পানি ঢেলে খাওয়া শুরু করা যাবে। বুঝতে পারছেন? এই জায়গা আমার 34 আনার দরকার নাই, কারণ 34 আনি কখন? যখন অনেকজনকে দায়ী করার জন্য, অনেকজনকে কি দায়ী করার জন্য। কিন্তু এই জায়গায় তো 34 আনার দরকার নাই। কেন নাই? কারণ 396 মানেই ওর মধ্যে অলরেডি 34 আছে। ওর মধ্যে সবজি তেল মেল সবকিছু আছে, খালি পানি ঢেলে দিতে হবে। অনুপ, এটা তো ভুল করলে হবে না। আমার মনে হয়েছে আপনারা জিজ্ঞেস করলেই এই উত্তর পাবো। আচ্ছা, তো যাই হোক, আজ থেকে যেন আর ভুল না হয়। এবং ওই জায়গায় যদি বলে যে অন্যরা বাধা দিছে বা অন্যকে সম্মতি ছিল না, হত্যা করলেই সবাই সমানভাবে কি বলেন দায়ী। আর এই জায়গা 396 ছাড়া আর কিছু আনার দরকার নাই। কি ভিন্নমত পোষণ করলে যুক্তি দেন? হ্যাঁ,
হ্যাঁ। আর আসে আর না আসে, দিনেশ আর বিথিকার আরিফে এক জায়গায় পাইছি, এই কারণে একটা ভিডিও দিয়ে দিছি আর কি। আচ্ছা, তো এই আমাদের মোটামুটি আপনাদের আলোচনা করলাম 34, 149, 120 খ, 396 আর 109, এই 5টা ধারা অনলাইন অফলাইনে যারা আমার সামনে আছেন আর যারা বুঝেন নাই প্রশ্ন করতে পারেন। আপনাদের আনমিউট করার ইয়া দিছি, দেখেন অ্যাক্টিভ করে দিছি। আর এগুলো আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই একটু আলোচনা করলাম। আর আপনাদের পরীক্ষার কথা কিন্তু আমি বলে দিছি, পরীক্ষা এত তারিখে সবাই পরীক্ষা দিবেন। তো এই মুহূর্তে যারা আছেন, এই এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে দয়া করে করেন। এবং আমাদের দণ্ডবিধি কিন্তু খুব বেশি সময় লাগবে না, আজকে আমরা একটু কমই পড়লাম। ফৌজদারি কার্যবিধি বেশ সময় নিয়ে পড়ছি, দণ্ডবিধি খুব দ্রুত শেষ হয়ে যাবে। জি ভাই? হ্যাঁ, নিয়ে যাবেন প্রশ্ন, সমস্যা নেই। অনলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে ভাই? আর অনলাইনে কিছু মানুষের কাছে বকেয়া আছে, যদি সমস্যা না থাকে দয়া করে পরিশোধ করে দেন। এই আসমা খানম, আপনি তো ঘুমাই ঘুমাই কাটালেন, কোনো সমস্যা আছে কিনা? কোনো, আর যেন ভুল না হয়, যে জায়গায় 396 আছে সে জায়গায় আর কারো দরকার আছে? আর কারো দরকার নাই? কে? স্যার সবই ঠিক আছে স্যার, কিন্তু স্যার ওইটা কিছুদিন রাখলে তো স্যার ভুলে যাই। পড়ে রেখে দেবেন? কে পড়তে থাকবেন, রেখে দেন কেন? রেখে দেই বলতে স্যার দেখা গেছে যে ফৌজদারি পড়ছি, সাক্ষ্য পড়ছি, তখন এই প্যানেল কোড বেশ কিছুদিন পড়া হয় নাই, এখন দেখা গেছে নতুন নতুন লাগে। যাকে একেবারে নতুন তো আর না, চেনা চেনা তো না না লাগে। না, চেনা চেনা লাগে স্যার। তা চিনতেও তো সময় লাগে, হালকা চিনতে 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 এরকম অল্প অল্প করে চিনতে চিনতে একসময় দেখবেন যে দেখলেই মনে ওঠে। তো অনলাইনে যারা আছেন, আর কোনো প্রশ্ন আছে? আমি পরীক্ষার কথা বলে দিছি, শনিবার লিমিটেশন অ্যাক্টের পুরা 4 ঘন্টার পরীক্ষা, 100 মার্কের। আর 22শে ফেব্রুয়ারি আর এক শনিবার বিকালবেলা 4 ঘন্টা আর একটা পরীক্ষা লিমিটেশন অ্যাক্টের, বাংলাদেশ বার কাউন্সিল। যারা লাইভ পরীক্ষা দিতে পারবেন না তারা বাসায় বসে পরীক্ষা দিয়ে ছবি তুলবেন। ছবি তুলে আমাকে পিডিএফ আকারে পাঠাবেন। ছবি তুলে ওই মেসেঞ্জারে দিবেন না, পিডিএফ আকারে পাঠাবেন। মেসেঞ্জারে দিলে ওলট পালট হয়ে যায়, মানে শুধু ছবি দিবেন না, পিডিএফ আকারে দিবেন, ক্যাম স্ক্যানার অ্যাপ ব্যবহার করে। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে পাঠাইলে, মেসেঞ্জারে অনেক সময় পাঠাইলে ওই লিঙ্কটা আর পাওয়া যায় না, পিডিএফ আর ডাউনলোড করা যায় না। তো যারা পরীক্ষা দিবেন আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন উত্তরপত্র। অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বললাম। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, জি আসসালামু স্যার। আলাইকুম।